গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা থাকা ক্যান্টনমেন্টের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। পুলিশ গ্রেফতারের পর ঠিক হবে কোথায় থাকবেন আসামিরা। নির্বাচন বানচালে 71-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে পিআর ইস্যু সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামায়াত, আগে বিচার দাবি এনসিপির। রাজধানীর কলাবাগানে বাসার ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। স্বামী পলাতক, অসহায় 3 মেয়ে মামার কাছে। এবং অবশেষে শেষ হচ্ছে গাজা যুদ্ধ। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর। সই করলেন ট্রাম্প। জিম্মি মুক্তির বিনিময়ে 2000 ফিলিস্তিনিকে ছাড়ল তেল আবিব। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিফ প্রসিকিউটর বলেছেন, পুলিশ গ্রেফতারের পর আসামিদের কোথায় রাখা হবে তা ঠিক করবে কারা কর্তৃপক্ষ। আর কারা কর্তৃপক্ষ বলছে, নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। গত 8 অক্টোবর গুমের মামলায় সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে গত শনিবার 15 জন সামরিক কর্মকর্তাকে হেফাজতে নেয়ার কথা জানায় সেনা সদর। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি 1898-এর 541 ধারার 1 উপধারার ক্ষমতা বলে ঢাকার সেনানিবাসের বাসার রোডের এমইএস ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের গ্রেফতার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তখন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা সাব জেলে নাকি অন্য কারাগারে থাকবেন। তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। সেনানিবাসে সাময়িক কারাগার স্থাপনের বিষয়টি জানানো হয়েছে কারা অধিদপ্তরকেও। সহকারী কারা মহাপরিদর্শক বলছেন, এই কারাগারে কারা থাকবেন সে বিষয়ে কোনো তথ্য তাদের এখনো জানানো হয়নি। জিও জারি হয়েছে যে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করেছে। যেহেতু এটা কারাগার হিসেবে ঘোষণা হয়েছে, সেহেতু অবশ্যই আমাদের অধীনে আসবে। সেখানে একটা জেল চালু হবে, সেখানে বন্দী আটক থাকবে, আমাদের স্টাফ এমপ্লয় হবে, ডিপ্লয়েড হবে ওই জায়গায়। কোন আসামি থাকবে এগুলোও জানি না, কারা থাকবে তাও যেহেতু জানি না এখনো, ওই জন্য আমরা আসলে বিস্তারিত কিছু বলতে পারছি না। এটা আমাদের কেরানীগঞ্জের অধীনে একটা সাব জেল হিসেবে গণ্য হবে। আগামী 22 অক্টোবর গুমের এই মামলার পরোয়ানাভুক্ত আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পিআর দাবিতে আন্দোলনের সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা দেওয়ার প্রচেষ্টা দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন এই পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে বলে জানিয়েছেন তিনি। আলাদা কর্মসূচিতে দলটির নেতারা বলেছেন, স্বাধীনতা যুদ্ধে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নানা হিসেব নিকেশের পথ ধরে আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচনী যাত্রায় রাজনৈতিক দলগুলো নির্বাচন পদ্ধতি নিয়ে যুক্তিতর্কের পাশাপাশি জনসমর্থন আদায়ের কার্যক্রম চলছে সমানতালে। সোমবার গুলশান কার্যালয়ে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করে বিএনপি। সভা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে আরেকবার অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রমাণ দেবে। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচন বিঘ্নিত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব জানান, পিআর পদ্ধতি চালু হবে কিনা তা আগামী সংসদ নির্ধারণ করবে। পিআর আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে, তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে, আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য, গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন হই। সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন,
জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে। এদিন প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা দল পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রই সরকার ঘোষিত সময়ে নির্বাচন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক মানুষ কোনো চক্রান্ত ষড়যন্ত্র তারা সহ্য করবে না। তাই মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াত। নির্বাচন কমিশনকে এমন প্রস্তাব দিয়ে দলটির নেতারা জানান, সরকার সিদ্ধান্ত নিলে যে কোনো সময় গণভোট আয়োজনের সক্ষমতা রয়েছে ইসির। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আমছালা দুটোই হারানোর শঙ্কা রয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছালেও জাতীয় নির্বাচনের সাথেই নাকি আগে এ নিয়ে রাজনীতির মাঠে চলছে বিভক্তি। এমন সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার প্রস্তাব নিয়ে হাজির নির্বাচন কমিশনে। সোমবার জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে। সিসিএএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। 2.5 ঘন্টার বৈঠক শেষে দলটির নায়েবে আমির জানান, পিআর পদ্ধতিতে ভোট হলে অনিয়ম হবে না, যার ফলে পিআর এবং ট্রেডিশনাল 2 পদ্ধতিতেই ইসিকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কী হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। বলেন, জাতীয় নির্বাচনের দিনে নয়, গণভোট আলাদা দিনে হতে হবে। নভেম্বরে গণভোট করার অনুরোধ জানানো হয়েছে ইসিকে বলেও জানান নায়েবে আমির। একই দিন যদি হয় তাহলে রিফর্মসের যে ইস্যুটি এটা একেবারেই একটা মাইনর হয়ে যাবে, অন্যায্য হয়ে যাবে। কারণ প্রত্যেকের অ্যাটেনশন থাকবে তার প্রত্যেক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য। আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি। ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় তাহলে এই সব যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে লটারির মাধ্যমে রিটার্নিং অফিসার নিয়োগের আহ্বান জানায় জামায়াত ইসলাম। লটারির মাধ্যমেই এই সমস্ত নিয়োগগুলো করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের আসামিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে কথা বলেন তিনি। নির্বাচনে যাওয়ার আগে সাংগঠনিকভাবে এনসিপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে বলেও জানান সার্জিস। জোটের ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। সভায় জামালপুরের প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তি যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল বক্তব্য রাখেন। আমাদের বিচার বিভাগ বলি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলি, তারাও তাদের জায়গা থেকে এই গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং এদের নির্দেশদাতা যারা, তাদের রায় তারা প্রকাশ না করে, রায় না দিয়ে, কার্যকরের পথে না যেয়ে তারাও নির্বাচনের কথা বলবেন না। আমরা মনে করি যে এনসিপি এবং বাংলাদেশের স্বার্থে আমাদের এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। দেশের ৬৮.২% নারী এবং ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষ এবং পিআর পদ্ধতি বোঝেন না। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশনের জরিপে উঠে এসেছে এই তথ্য। এদিকে জেনজি ভোটাররাই সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে উঠে এসেছে জরিপে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 2টি জরিপ প্রকাশ করেছেন ইনোভেশন কনসাল্টিং, যেখানে উঠে আসে ভোট নিয়ে সাধারণ মানুষের ভাবনা। এই নিয়ে আলোচনার জন্য সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি।
বৈঠকে অংশ নেন রাজনৈতিক নেতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা করেন ভোট কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর কর্মপদ্ধতি কেমন হবে তা নিয়ে। 9% পুরুষ ভোটার বলেছে। বৈঠকের শুরুতেই তুলে ধরা হয় দ্বিতীয় জরিপের তথ্য, যেখানে দেখা যায় বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দু পিআর পদ্ধতি বুঝেন না দেশের 68% নারী আর পুরুষ 45.9%। 68.2% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। 45.9% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। এদিকে নির্বাচন নিয়ে কথার লড়াই থাকলেও পাকিস্তান ও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চায় প্রতিটি রাজনৈতিক দলই। তবে ভয়ডরহীন নির্বাচনের শঙ্কা সংখ্যালঘুদের মধ্যে। নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা ম্যাটার করে। তবে রাজনৈতিক দলগুলোর জন্য আশা কিংবা দুরাশার খবর হলো ক্রমাগত বাড়ছে সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের সংখ্যা। পার্টি সিম্বল আমরা যে শাপলা চেয়েছি ওটা না দেওয়াটা এটা ইনসাফ হবে না। আমরা জুলাই পদযাত্রা করেছিলাম সারা বাংলাদেশে, ওই জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে শাপলা নিয়ে আসছে। প্যানেলিস্টদের কারো কারো মতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যেতে পারে এসব জরিপের হিসেব নিকেশ। আমাদের বাংলাদেশে আপনারা জানবেন যে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট 14 মাসেও খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, $300 মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নামে সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাঞ্চলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেয়ার মামলায়। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীর গতি দুদকের অক্ষমতা স্পষ্ট। তাসলিম তৌহিদের রিপোর্ট। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফেরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $300 মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাঞ্চলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাঞ্চলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনার যোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয় অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে হত্যার পর স্বামী মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে গেছেন। পুলিশ জানায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পর সোমবার সকালে নজরুল নামে ওই ব্যক্তি 3 মেয়েকে নিয়ে বোনের বাসায় যান। পরে মেয়েদের রেখে উধাও হয়ে যান তিনি। এরপর মেয়েরা মামাকে খবর দিলে তিনি কলাবাগান থানা পুলিশের সহায়তায় বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। রক্তের দাগ অনুসরণ করে ডিপ ফ্রিজ থেকে মুখ বাঁধা অবস্থায় তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায় পলাতক নজরুল পেশায় ব্যবসায়ী ছিলেন, বর্তমানে কিছুই করতেন না। তারা ঘাতক নজরুলের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তদন্ত শেষে বিস্তারিত জানাবে পুলিশ। প্রতিবেদন দেওয়ার 6 মাস পরও কেন সুপারিশ বাস্তবায়ন হলো না, সরকারের কাছে সে প্রশ্ন রাখার পরামর্শ দিয়েছেন গণমাধ্যমের সংস্কার কমিশনের প্রধান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি জানান, গণমাধ্যম সংস্কারে কোনো উদ্যোগ না থাকায় বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। একটি অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা চৌধুরী বলেন,
ঐক্যমত্য কমিশনে নারীর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুললেও কোনো জবাব মেলেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে কয়েক ধাপে নিজেদের প্রতিবেদন জমা দিয়েছে 11টি সংস্কার কমিশন। তবে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি হয়েছে কতটা, কিংবা প্রথম ধাপের 6 কমিশন যতটা আলোচনায়, পরের ধাপের 5 কমিশন তত গুরুত্ব পাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে কম বেশি। সোমবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের কথায় উঠে আসে সে প্রশ্নই। বলেন, প্রতিবেদন দেওয়ার 6 মাস পরও গতি আসেনি সুপারিশ বাস্তবায়নে। খুবই বিব্রতকর একটা পরিস্থিতির মুখে আমি পড়ি। এখন যেখানেই যাই সবাই বলে, ভাই গণমাধ্যম সংস্কারের কি হইল? ব্যাপারটা যেন আমি গণমাধ্যম সংস্কার করব। এই 6 মাসের মধ্যে একটি বিষয়ও কেন সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না? প্রশ্নটা যারা আমাকে করেন তারা আমাকে প্রশ্ন না করে সরকারকে প্রশ্ন করুন। অনুষ্ঠানে ঐক্যমত্য কমিশনে নারীদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। ঐক্যমত্য কমিশন কোথায় নারী? এত প্রশ্ন তুলেছি আমরা, লাভ তো কিছু হয়নি, জবাবও পাইনি। নারী সংস্কার কমিশনকে শুধু গালিগালাজ না, যেইভাবে তাদেরকে লাঞ্ছিত করার মতো করা হলো, প্রতিবাদটা কোথায় আসলো সরকার থেকে? নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ ঠেকাতে যথাযথ পদক্ষেপ না নেওয়ারও সমালোচনা করেন বক্তারা। বৈষম্য আরো বাড়ছে, নারী পুরুষ, ছেলে মেয়ে, ধনী দরিদ্র, সব জায়গায় বৈষম্য বাড়ছে। অনুষ্ঠানে গেছেন কাভার করতে, পুরুষ সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়েছে, নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি কেন? এবং সরকার সেখানে কেন কোনো পদক্ষেপ নেয়নি? বিভিন্ন অনলাইন কন্টেন্টে সংবেদনশীলতার অভাব থাকার কথা উল্লেখ করে বিশিষ্টজনরা বলেন, সামাজিক মাধ্যমে নৈরাজ্য থেকে মুক্তি পেতে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা। তা না হলে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হলো সোমবার। নির্বাচনের সার্বিক প্রস্তুতিও প্রায় শেষ। দীর্ঘ 3 যুগ পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত রাকসু নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রস্তুতি। চাকসু ও রাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ভোটের আমেজ। হাতে হাতে লিফলেট নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। কুশল বিনিময়ের পাশাপাশি দিচ্ছেন সুন্দর একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি। শেষ দিনের প্রচারণায় জমজমাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে শাটল ট্রেন, হল কিংবা লাইব্রেরি সহ বিভিন্ন জায়গায় প্রচারণা চালান প্রার্থীরা। প্রশাসন 2 দলের সাথে সমঝোতা করে চলার চেষ্টা করছে। শিক্ষার্থীদের কাছে খুব ভালো সাড়া পাচ্ছে, কিছুটা হলেও আমরা বুঝতে পারছি। 15 অক্টোবর সুষ্ঠু ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষার্থীদের যত ধরনের চাওয়া, প্রত্যেকটি জিনিসকে আমরা মেনটেন করতে চেষ্টা করেছি। আমাদেরও একটা চাওয়া আছে, সেটি হলো তোমরা সবাই এসে নিজের ভোটটা নিজে দাও। এদিকে রাকসু নির্বাচন ঘিরেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অভিনব প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। খুবই আমেজ চলতেছে আর কি, একটা উৎসব পরিবেশ, তো জিনিসপাতি থেকে ভালোই লাগতেছে। আমরা যারা অন্তত প্রথম বর্ষে আছি তারা আসলে ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী এবং খুশি যে আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ আগামী 16 তারিখ যে রাকসু নির্বাচন হবে, প্রথম বর্ষের সকল ভোটার আমাদের পক্ষেই থাকবে ইনশাল্লাহ। 16 অক্টোবর রাকসু নির্বাচনে 900 প্রার্থী 11টি প্যানেলে ও স্বতন্ত্রভাবে অংশ নিচ্ছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের 16 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংক্রান্ত নোটিশ দেওয়া হয়। 12 অক্টোবর রাতে ক্যাম্পাসে 21 নম্বর ছাত্র হলের 403 নম্বর কক্ষে 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে 16 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খবর পেয়ে হলের কর্মকর্তারা ভুক্তভোগীদের উদ্ধার করেন। অভিযুক্তরা বায়োকেমিস্ট্রি বিভাগের 53তম ব্যাচের শিক্ষার্থী। দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয়ের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মবিরতির ডাক দিয়ে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দ্বিতীয় দিনের মতো অবস্থান করতে দেখা যায় এমপিওভুক্ত শিক্ষকদের। নানা স্লোগানে দাবি তুলে ধরেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা 1500 টাকা করার দাবি জানান শিক্ষকরা। সেই সঙ্গে প্রতিবাদ জানান রোববারের আন্দোলনে পুলিশি হামলার। 12,500 টাকা আমাদের বেতন দিয়ে আমরা চলি, সন্তানাদি চিকিৎসা সব মিলে আমরা হিমশিমে করতে হচ্ছে। এই মুহূর্তে যদি প্রজ্ঞাপন জারি করে তাহলে আমাদের প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও দাবি মানা হয়নি অভিযোগ করে আন্দোলনরত শিক্ষকরা বলেন, এবার প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরবেন না তারা। দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয়ের হুঁশিয়ারি দেন তারা। আগামীকাল দুপুর 12টায় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি। এদিকে শহীদ মিনারের শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। মুখে মুখে শিক্ষকদের সম্মান করা হলেও বাস্তব চিত্র একেবারে উল্টো, এমনটাই অভিযোগ নেতাদের। জাতির বৃহত্তর স্বার্থে আপনি শিক্ষক ভাইদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি আপনি এটা পূরণ করবেন। যাদের মাধ্যমে দেশ এবং জাতি গড়ে ওঠে তাদেরকে অবমূল্যায়ন করা মানে দেশকে অবমূল্যায়ন করা। এ সময় সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এতগুলো লোক এখানে আছে, সরকার জানে না? সরকার যদি না জানে সরকার আছে কেন? শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আপনাদের দাবি আদায়ের আন্দোলনকে চালিয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং এটা পূরণ হবে আমরা আশা করছি। প্রধান উপদেষ্টা উদ্যোগ নিলে একদিনেরও ব্যাপার না সমাধান হওয়ার জন্য। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকার খবর পাওয়া গেছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 7 কলেজের শিক্ষার্থীরা আবারও রাস্তায়। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2025 দ্রুত বাস্তবায়নের দাবিতে সোমবার সকালে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন তারা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা, একাডেমিক সমস্যা সহ নানা সংকটে ভোগা শিক্ষার্থীরা বলছেন, সরকার ঘোষিত আইনের কার্যকর রোড ম্যাপ না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না তারা। ঢাকার 7টি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। সরকার ঘোষিত প্রস্তাবিত অধ্যাদেশ বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে ঘরে ফিরবেন না বলেও ঘোষণা দেন তারা। শিক্ষা মন্ত্রণালয় থেকে চক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা চাচ্ছে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিটাকে কিন্তু তারা একটি কলেজিয়েট ইউনিভার্সিটি তৈরি করার। সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে শিক্ষা উপদেষ্টা হোক বা শিক্ষা সচিব হোক বা শিক্ষা উপদেষ্টার কোনো প্রতিনিধি দল এসে আমাদেরকে কোনো আশ্বাস না দেবে, আমরা ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। এ সময় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা। এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন, কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে। কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে এটি শেষ পর্যায়ে আছে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে এ সময় সচিবালয়গামী সড়ক ব্যারিকেড দিয়ে আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। ফলে এই পথে বন্ধ হয়ে যায় যান চলাচল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বন্ধুকে মাঝপথে নামিয়ে দিয়ে চলন্ত বাসে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জ থেকে বগুড়া যাওয়ার পথে আরেক আরকে ট্রাভেলসের বাসে ধর্ষণের এই ঘটনা ঘটে। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ, সহকারীকে ধরতে চলছে অভিযান। অন্যদিকে টাঙ্গাইলের কালীহাতিতে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। বন্ধুর সঙ্গে বাসে করে বেড়াতে যাওয়ার সময় চলন্ত বাসে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে। সোমবার সকাল 10টার দিকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে আরকে ট্রাভেলসের বাসে ওঠেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার বন্ধু। বগুড়া শহরে ঢোকার আগে অন্য যাত্রীরা নেমে গেলে বাস চালক সাকিব হাসান ও হেলপার ভয় দেখিয়ে ভুক্তভোগীর বন্ধুকে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। আঙ্কেল, আমি এখানে মেলা বেড়াইতে আসছিলাম, আমাকে আমার বয়ফ্রেন্ডকে নামে দিয়ে আমার এই হেল্পার ড্রাইভার আমাকে জোর জবরদস্তি করছে।
তখন তো মনে করেন আমার এত রাগ উঠে গেছে, আমি আসে তো ওই ছেলেকে একটা বাড়ি মারছি। আমার তো ওই ছেলেকে মারতেই যায়নি, ওই ছেলেকে উচিত ছিল গিরে মিরে ফাটে ফেলা দেওয়া। বিকেলে চালক সাকিব ভুক্তভোগীকে নিয়ে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে আশপাশের পরিবহন শ্রমিকরা টের পেয়ে তাকে উদ্ধার করে। পরে আরকে পরিবহনের কাউন্টারের কর্মীরা ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে আরেকটি বাসে সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়। ঘটনা জেনে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত চালক সাকিবকে আটক করেছে পুলিশ। হেলপারকে ধরতে চলছে অভিযান। বগুড়ার যে এখানে ঘটনা হয়েছে সেই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রেক্ষিতে আমরা ওদেরকে বগুড়া জেলা পুলিশের কাছে হ্যান্ড ওভার করব। এদিকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় টাঙ্গাইলের কালীহাতি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, ভুক্তভোগী বাক শ্রবণ প্রতিবন্ধীকে অভিযুক্ত ইসমাইল প্রায়ই ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করত। অভিযুক্ত কর্তৃক ভিকটিমকে তার পরিবারের সদস্যদের মৃত্যুর ভয় দেখিয়ে চুপ থাকতে বলা হয়। এই কারণে ভিকটিম দীর্ঘদিন অতিবাহিত হলেও পরিবারের সদস্যদের নিকট কিছু না বলে ধর্ষণের বিষয়টি গোপন করেন। কিছুদিন পরে ভিকটিমের চলাফেরা সহ শরীরের পরিবর্তন হলে ভিকটিম ইশারা ও লেখনির মাধ্যমে ধৃত ধর্ষক কর্তৃক ধর্ষিত হয়েছে তা প্রকাশ করে। অভিযুক্ত ইসমাইলকে ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। লিটারে 6 টাকা বাড়িয়ে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দাম বাড়ানোর কথা জানানো হয়েছে। নতুন মূল্য তালিকায় খোলা সয়াবিনের লিটার প্রতি 8 টাকা বাড়িয়ে 177 এবং বোতলজাত 5 লিটারে 23 টাকা বাড়িয়ে 945 টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা পাম তেল 9 টাকা বাড়িয়ে 163 টাকা করা হয়েছে। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দামের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এই জন্য আগামী বছর সুদ হার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণ ভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এই অবস্থায় এ খাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থ ভাণ্ডারে। মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণ ভার কমাতে সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। নির্ভার অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অলরেডি সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় 6063 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মধ্য দিয়েই শেষ হচ্ছে গাজা যুদ্ধ। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার। হামাসের হাতে জিম্মিদের মুক্তির পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 2000 ফিলিস্তিনি বন্দী। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শারম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। পর্তুগালের সিটি নির্বাচনেও জয় পেয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক জোট। রবিবার অনুষ্ঠিত নির্বাচনে 308টি পৌরসভার মধ্যে 136টিতে জয় পেয়েছে দলটি। গত নির্বাচন থেকে জনপ্রিয়তা কমলেও মেয়র পদে 127 জনের জয়ে প্রাণ ফিরেছে সোশ্যালিস্ট পার্টিতে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। 12 অক্টোবর সিটি নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছিল পুরো পর্তুগাল জুড়ে। দেশটির 308টি পৌরসভায় 3000-এর বেশি প্যারিশের বাসিন্দারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জনপ্রতিনিধি। স্থানীয় সময় সকাল 8টা থেকে 7টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শেষ হবার পরপরই শুরু হয় গণনা কার্যক্রম। সোমবার ভোর পর্যন্ত চলে ভোট গণনা ও ফলাফল প্রকাশ। হাড্ডাহাড্ডি লড়াই চলে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট জোট ও সোশ্যালিস্ট পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। সবশেষ রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তো, কাসকাইস, সিন্ত্রা ও গায়া সহ 136টি আসনে জয় পায় সোশ্যাল ডেমোক্রেট জোটের মেয়র প্রার্থীরা। অন্যদিকে স্থানীয় সরকারে আধিপত্য ধরে রাখা দল সোশ্যালিস্ট পার্টি থেকে মেয়র পদে জয় পেয়েছেন 127 জন প্রার্থী, যা 2021-এর নির্বাচনে ছিল 148 জন। কাউন্সিলর পদেও এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো নেতৃত্বাধীন জোট। 832 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দলটি থেকে। অন্যদিকে 108 জন কমে এবার সোশ্যালিস্ট পার্টির কাউন্সিলর সংখ্যা 801 জন। প্রথমবারের মতো 3 জন মেয়র পেয়েছে সংসদের প্রধান বিরোধী দল সেগা। নির্বাচনে পর্তুগালের বন্দরনগরী হিসেবে পরিচিত পোর্তো শহরের বনফিম জুন্তা ফ্রিক্সিয়া বা প্যারিশ অ্যাসেম্বলির সদস্য হিসেবে এবারও সোশ্যালিস্ট পার্টির প্যানেলে জয় পেয়েছেন প্রবাসী বাংলাদেশি শাহ আলম কাজল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির আওতায় দেশে ফেরার সুযোগ দেওয়ার পরও বিভিন্ন রাজ্যে প্রতিদিন চলছে ধরপাকড়। গ্রেফতার এড়াতে দ্রুত কর্মসূচিতে অংশ নেয় আহ্বান দেশটির বাংলাদেশ হাইকমিশনের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় আইনের চোখ ফাঁকি দিয়ে হাজারো অবৈধ অভিবাসী বসবাস করছেন। তাদের নিজ নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগ দিতে গেল বছর এক কর্মসূচি ঘোষণা করে দেশটির সরকার, যা চলবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। তবে এই কর্মসূচি চলাকালেও বন্ধ নেই ইমিগ্রেশন পুলিশের তৎপরতা। প্রতিদিনই চলছে ধরপাকড়। অভিযানে ধরা পড়লেই অবৈধ অভিবাসীদের রিমান্ড, কারাদণ্ড ও উচ্চ জরিমানার সম্মুখীনও হতে হয়। যারা অবৈধ অভিবাসী আছে তারা যেন যত দ্রুত সম্ভব দেশে ফিরে যায়, কারণ মালয়েশিয়ান সরকার এখন যে সুযোগটা দিয়েছে সেটা
পরবর্তীতে নাও দিতে পারে। এই সুযোগ শেষ হওয়ার পরেই কঠিন পরিস্থিতিতে নামতেছে ওরা। সো তখন যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারা আরও বেশি সমস্যার সম্মুখীন হবেন। নবা রেডি যদি কোনো অ্যারেস্ট করে দীর্ঘদিন আপনারা জেলে থাকতে হবে, জেলে পৌঁছতে হবে। এখন আপনারা শেষ সময় এর জন্য অপেক্ষা না করে দ্রুতভাবে দেশে চলে যান। দেশটিতে অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই কর্মসূচিতে অংশ নিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা দূতাবাস থেকে ভ্রমণনথি সঙ্গে নিয়ে পরবর্তী 14 দিনের মধ্যে দেশে ফেরার ফ্লাইট টিকিট সংগ্রহ করতে বলা হয়েছে। পরে উপদ্বীপ মালয়েশিয়া এবং লাবোয়ানের 14টি ইমিগ্রেশন অফিসের যে কোনো একটিতে সরাসরি উপস্থিত থাকতে হবে। জরিমানার অর্থ কেবলমাত্র ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা টাচ অ্যান্ড গো ই-ওয়ালেটের মাধ্যমেই পরিশোধ করতে হবে। অনুমতিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও থাকার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অতিরিক্ত সময় অবস্থানের জন্য জনপ্রতি 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে। কেউ যদি শুধুমাত্র কাজের পারমিটের শর্তাবলী ভঙ্গ করেন তাদেরও জনপ্রতি 300 রিঙ্গিত জরিমানা প্রদানের বিধান রাখা হয়েছে। বর্তমানে কুয়ালালামপুর সহ বিভিন্ন রাজ্যের ইমিগ্রেশন অফিসে প্রত্যাবাসনের আবেদনের জন্য ভিড় করছেন প্রবাসীরা। কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এই সুযোগ না নিলে এরপরে কঠোর অভিযান শুরু হবে এবং তখন জেল জরিমানা ও কঠোর শাস্তির মুখেও পড়তে হবে। তাই দেশটিতে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশিদের দ্রুত এই সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বাগতিক সমর্থকদের চাপ সামলে 3 পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্য লাল সবুজদের। প্রথম লেগে বাংলাদেশের খেলায় চমকে যাওয়ায় হংকং চায়না আগে থেকেই সতর্ক। বাংলাদেশকে সমীহ করলেও ঘরের মাঠে নিজেদের ফেভারিট মানছেন হংকং কোচ। তাই তাকে স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। হংকং চায়না থেকে ফাহিম ইসলামের ম্যাচ প্রিভিউ। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা সমিত জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর জন্য প্রস্তুত হামজা সমিতরা। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তপু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে। বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আসাতে তারা আরো বেশি শক্তিশালী। তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আসছে বাংলাদেশ দলে। পুরো ফিট হওয়ায় দলে ফিরছেন তপু বর্মন ও সমিত সোম। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেতে পারেন জায়ান আহমেদ। আক্রমণের গতি বাড়াতে ফিরছেন ফাহামেদুল ইসলামও। দলের সঙ্গে পরিবর্তন হতে পারে আগামী ম্যাচে লাল সবুজদের ফরমেশনটাও। হংকং চায়না থেকে বাংলাদেশ দলের একাদশ নিয়ে আরও একটি রিপোর্ট ফাহিম ইসলামের। হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে একাদশ নিয়ে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল হেড কোচ হাবিয়ার কাবরেরাকে। শুরুর একাদশে সমিত সোম, জায়ান ও ফাহমিদুলদের কেন নামানো হয়নি তা নিয়ে দেশের ফুটবলে হয়েছে বেশ আলোচনা। তবে
অ্যাওয়ে ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ, যার শুরুটা হবে ডিফেন্সে। সেন্টার ব্যাক পজিশনে ফিরছেন তপু বর্মন। ইনজুরি থেকে পুরোপুরি ফিট হওয়ায় এই ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তার সহযোগী হিসাবে ডিফেন্স সামলাবেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। অন্যদিকে লেফট ব্যাকে গেল ম্যাচে বেশ কিছু ভুল করায় দলে জায়গা হারাবেন সাদউদ্দিন। তার পরিবর্তে সুযোগ পাবেন জাহান আহমেদ। হংকংয়ের বিপক্ষে গেল ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন এই ফুটবলার। আর রাইট ব্যাকে বরাবরের মতো কোচের আস্থা তাজউদ্দিনে। শুধু ডিফেন্স নয়, মিডফিল্ডেও আসতে যাচ্ছে পরিবর্তন। এই ম্যাচে শুরুর একাদশে খেলবেন সমিত সোম, তবে তাকে দেখা যাবে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। যদিও গেল ম্যাচে হামজা চৌধুরীকে পুরো ম্যাচেই দেখা গিয়েছে সেন্টার ব্যাক হিসাবে, তবে এই ম্যাচে অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে দেখা যাবে তাকে। আর গেল ম্যাচের অধিনায়ক সোহেল রানা থাকবেন এই ম্যাচে। একাদশে পরিবর্তনের পাশাপাশি ফরমেশনেও পরিবর্তন আনতে যাচ্ছেন বাংলাদেশ কোচ। এই ম্যাচে লাল সবুজদের একমাত্র লক্ষ্য জয়, সেই জন্য ডিফেন্সিভ না খেলে অফেন্সিভ খেলার সিদ্ধান্ত হতে পারে হেড কোচ হাবিয়ার কাবরেরার, যেখানে ফরমেশনটা হতে পারে 1-3-5 ও 2। তবে ফরমেশন চেঞ্জ হলেও এই ম্যাচে হারানোর কিছুই নেই বাংলাদেশ দলের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চায় লাল সবুজরা। কাইতাক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং, চায়না। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। গুমের অভিযোগে সেনা হেফাজতে 15 কর্মকর্তা। ঢাকা ক্যান্টনমেন্টের MES ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা। পুলিশ গ্রেফতারের পর ঠিক হবে কোথায় থাকবেন আসামিরা। এবং নির্বাচন বানচালে 71-এর বিতর্কিতদের ষড়যন্ত্র দেখছে বিএনপি। সংসদে পিআর ইস্যু সমাধানের আহ্বান। নভেম্বরে গণভোট চায় জামায়াত, আগে বিচার দাবি এনসিপির। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।